আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব মোটিভ ফর মার্ডার বা এম ফর এম নামের একটি সিনেমা। এটি মূলত একটি সাসপেন্স থ্রিলার সিনেমা, যেখানে আমরা এক সিরিয়াল কিলারের দেখা পাবো যে কিনা তার শিকারদেরকে খুন করে সাজিয়ে রাখত বিভিন্ন বিখ্যাত পেইন্টিংয়ের আদলে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরু হয় এক ঝড় বৃষ্টির রাতে। একজন লেখক নিজের ঘরে বসে একটি বই লিখছিলেন। তার মনে হচ্ছিল এক সিরিয়াল কিলারকে ঘিরে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। সম্প্রতি বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে, যেগুলোকে পুলিশ ভাবছে বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু লেখক সবকিছু অ্যানালাইসিস করে এই ডিসিশনে আসেন যে সবগুলো একই সূত্রে গাঁথা। কারণ খুনি তার শিকারদেরকে হত্যা করে লাশগুলো বিভিন্ন ফেমাস পেইন্টিংয়ের আদলে সাজিয়ে রাখছিল। সেই ভাবনা থেকেই তিনি সেই খুনগুলোকে কেন্দ্র করে একটি উপন্যাস লেখা শুরু করেন, যার নাম তিনি দেন মোটিভ ফর মার্ডার। কিন্তু উপন্যাসটি প্রকাশিত হবার পর সরকার মনে করে এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণকে খেপিয়ে তুলতে পারে, তাই তার বইটি নিষিদ্ধ করে দেওয়া হয়। তারপর 5 বছর কেটে যায়। সেই সময় একটা সিনেমার শুটিং চলছিল। সেখানে রোহিত নামের একজন জনপ্রিয় অভিনেতাকে আমরা দেখতে পাই। শুটিংয়ের একটি দৃশ্য ধারণের আগে তিনি নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি ফোন করে শুটিং সেট প্রস্তুত রাখতে বলেন এবং জানান যে তিনি কিছুক্ষণের মধ্যেই আবার শুটিংয়ে শট দিতে আসবেন। কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঠিক তখনই কালো পোশাক পরা এক অজ্ঞাত ব্যক্তি পেছন থেকে রোহিতের ওপর হামলা চালায়। হামলাকারীর মুখ দেখা যাচ্ছিল না। রোহিত আত্মরক্ষার চেষ্টা করলেও ব্যর্থ হন। হামলাকারী ছুরি দিয়ে তাকে হত্যা করে। এদিকে রোহিতের সহকারী দরজার বাইরে এসে তাকে ডাকতে থাকে। পরে দরজা খুললে দেখা যায় রোহিত মারা গেছেন। শুধু তাই নয়, তার শরীরে কোনো পোশাকও ছিল না। খুনি তাকে নগ্ন অবস্থায় রেখে পালিয়ে গেছে। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। সংবাদ মাধ্যমে দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে চারিদিকে। একজন জনপ্রিয় অভিনেতা খুন হয়েছেন, কাজেই এই দৃশ্যটা চারিদিকে খুব দ্রুতই ছড়িয়ে যায়। এরপর আমাদের সঙ্গে পরিচয় হয় অপরাধ বিষয়ক সাংবাদিক রাধার সঙ্গে। তিনি ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ড দেখে বিস্মিত হন। কিভাবে খুনটি সংঘটিত হয়েছে তা অনুমান করে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে শুরু করেন। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তের দায়িত্ব নেন এসিপি কৃষ্ণা। তিনি প্রথমেই সাংবাদিকদের ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেন, যাতে তদন্তে কোনো বাধা না আসে। তারপর শুরু হয় প্রমাণ সংগ্রহের কাজ। তদন্ত চলাকালে একটি চেইন পাওয়া যায়। কৃষ্ণার ধারণা এটি খুনির হতে পারে, কারণ নায়ক রোহিতকে কখনো এই রকম চেইন পরতে দেখা যায়নি। তাই সেটিকে গুরুত্বপূর্ণ আলামত হিসাবে জব্দ করা হয়। ঠিক তখনই কৃষ্ণার ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন আসে। সেখানে জানানো হয় নিহত রোহিত একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হওয়ায় এই মামলার গুরুত্ব অনেক বেশি। দ্রুত তদন্ত শেষ করে অপরাধীকে শনাক্ত করার নির্দেশনা দেওয়া হয়। সারাদিন তদন্তের পর কৃষ্ণা বাড়ি ফেরেন। সেখানে তার স্ত্রী রাধার সঙ্গে মামলাটি নিয়ে আলোচনা হয়। তবে কৃষ্ণা ব্যক্তিগত জীবনে অফিসের তথ্য আনতে পছন্দ করেন না। তিনি শুধু জানান যে ঘটনাস্থলে একটি চেইন পাওয়া গেছে, কিন্তু তদন্তের জন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখনই তিনি প্রকাশ করতে পারছেন না। তারপর দেখা যায় একটি সাংবাদিকতার কলেজে একজন অধ্যাপক লেকচার দিচ্ছিলেন। তিনি তার প্রিয় ছাত্রী মীরার প্রশংসা করছিলেন। একই সময় রাধা অতিথি বক্তা হিসেবে কলেজে আসেন। তিনি সাংবাদিকতার গুরুত্ব, সমাজের ভূমিকা এবং শিক্ষার্থীদের জন্য কিছু অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন। অন্যদিকে কৃষ্ণা হাসপাতালে যান। সেখানে রোহিতের পোস্টমর্টেমের রিপোর্ট হাতে আসে। চিকিৎসক জানান রোহিতকে গলা কেটে হত্যা করা হয়েছে। মৃত্যুর পর তার পোশাক খুলে নেওয়া হয়েছে। চিকিৎসকের মতে খুনি যখন গলা চেপে ধরেছিল তখন ধস্তাধস্তির সময় তার গলার চেইন রোহিতের হাতে চলে আসে। তারপর চিকিৎসক আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানান। রোহিতের মৃতদেহকে এমন একটি ভঙ্গিতে রাখা হয়েছিল যা একটি বিখ্যাত চিত্রকর্মের সঙ্গে হুবহু মিলে যায়। বিষয়টি জানার পর কৃষ্ণা সেই চিত্রকর্ম খুঁজে দেখেন এবং সত্যি মিল খুঁজে পান। এতে তার সন্দেহ হয় খুনি সম্ভবত বিখ্যাত চিত্রকর্মে যেভাবে মানুষকে উপস্থাপনা করা হয়েছে ঠিক সেই ভঙ্গিতেই নিজের শিকারদেরকে রেখে যাচ্ছে। এদিকে কলেজে আমরা দেখতে পাই মৃণাল নামের এক ছাত্রীকে বিনোদ নামের এক যুবক ভালোবাসার প্রস্তাব দিত এবং প্রায়ই তার পিছু নিত। একদিন হোস্টেলের কাছে মৃণালকে এক অচেনা ব্যক্তির সঙ্গে সে দেখতে পায়। সেই দৃশ্য সে গোপনে ভিডিও করা শুরু করে। অন্যদিকে কৃষ্ণা সব পুলিশ কর্মকর্তাদেরকে ডেকে নির্দেশ দেন যে সমস্ত পুরনো হত্যাকাণ্ডের এখনো কোনো সমাধান হয়নি সেগুলো নতুন করে ইনভেস্টিগেট শুরু করতে। তার ধারণা আগের কোনো মামলাও হয়তো একই পদ্ধতিতে ঘটেছিল। তদন্ত এগোতে থাকলে রহস্যময় খুনিকেও আমরা দেখতে পাই, যদিও তার মুখ আড়ালেই ছিল।
তবে প্রতিবারই সে মৃতদেহগুলোকে বিখ্যাত চিত্রকর্মের ভঙ্গিতে সাজিয়ে রেখে যেত। এতে স্পষ্ট হয়ে ওঠে এই সিরিয়াল কিলারের চিত্রকলার প্রতি এক অস্বাভাবিক আসক্তি রয়েছে এবং সে নিজের প্রতিটি হত্যাকাণ্ডে সেই আসক্তির ছাপ রেখে যাচ্ছে। তদন্ত ধীরে ধীরে এগুতে থাকে। ধীরে ধীরে পুলিশের কাছে পরিষ্কার হতে থাকে যে খুনি বিভিন্ন বিখ্যাত চিত্রকর্মে যেসব ভঙ্গিতে মানুষকে দেখানো হয়েছে সেগুলোকেই অনুসরণ করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। অন্যদিকে সাংবাদিক রাধা নিহত অভিনেতা রোহিতের জিমে গিয়ে তদন্ত শুরু করেন। সেখানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন অজ্ঞাত ব্যক্তি বেশ কিছুদিন ধরে রোহিতকে অনুসরণ করছিল। এই গুরুত্বপূর্ণ তথ্য তিনি সঙ্গে সঙ্গেই তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। অন্যদিকে পুলিশ কর্মকর্তা অর্জুন এসিপি কৃষ্ণাকে জানান, তদন্তে এমন তথ্য মিলেছে যা থেকে বোঝা যায় এই সিরিয়াল কিলার এর আগেও বহু মানুষকে হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডেই সে বিভিন্ন বিখ্যাত চিত্রকর্মের দৃশ্য অনুকরণ করত। তবে এতদিন পুলিশ বুঝতেই পারেনি যে এ সকল হত্যার পেছনে একই ধরনের প্যাটার্ন রয়েছে। অন্যদিকে কলেজে সেই বিনোদ নামের ছেলেটি মৃণালের যে ভিডিও করেছিল সেটা সবার সামনে প্রকাশ করে দেয়। এতে মৃণাল প্রচণ্ড অপমানিত ও ক্ষুব্ধ হয়ে কলেজ ছেড়ে বাড়ি চলে যায়। ঘটনাটি দেখে তার অধ্যাপিকা বিনোদকে সতর্ক করেন। তিনি জানান এটি সম্পূর্ণ মৃণালের ব্যক্তিগত বিষয় এবং তা প্রকাশ করার কোনো অধিকারই বিনোদের ছিল না। কয়েকদিন পর পুলিশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে জানানো হয় সিরিয়াল কিলার যেখানেই থাকুক না কেন খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে খুনি প্রতিটি হত্যাকাণ্ডে বিখ্যাত চিত্রকর্মকে অনুসরণ করছে এবং পুলিশ আরেকটা গোপন সূত্র পেয়েছে। খুনি সাধারণত যারা বিখ্যাত সে সকল মানুষকেই আক্রমণ করে, তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়। তবে সেখানে পুলিশ কমিশনার সিরিয়াল কিলারকে সাইকো বলে আখ্যায়িত করে। এদিকে রাধা যখন তার বসের সঙ্গে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিল তখন তার বস জানায় এ ধরনের খুন নিয়ে একটা বই লেখা আছে, যেটা আমরা এই সিনেমার শুরুতেই দেখেছিলাম। সেই বইয়ের লেখক এমনই একজন সিরিয়াল কিলারকে নিয়ে উপন্যাস লিখেছিলেন যে চিত্রকর্মের ভঙ্গি অনুসরণ করে মানুষকে হত্যা করত। তবে সেই বইটি পরে নিষিদ্ধ করা হয়। ঠিক তখনই এক সহকারী এক অডিও রেকর্ডিং নিয়ে আসে যেখানে সেই রহস্যময় খুনি নিজেই কিছু বার্তা পাঠিয়েছিল মিডিয়াতে। মূলত পুলিশ তাকে সাইকো বলায় তার ইগো হার্ট হয়। তাই সে এবার পুলিশকে ওপেন চ্যালেঞ্জ দেয় যে এবার সে এক কাপলকে হত্যা করবে এবং তাদেরকে দিয়ে কোনো বিখ্যাত পেইন্টিংয়ের আদলে মডেল তৈরি করবে। বেশি দর্শক পাওয়ার আশায় টেলিভিশন চ্যানেলগুলো সেই রেকর্ডিং সম্প্রচারও করে। এর ফলে মামলাটি আরও আলোচনার কেন্দ্রে চলে আসে। তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় রাধা সেই লেখকের বাড়িতে যায় যিনি মোটিভ ফর মার্ডার বইটি লিখেছিলেন। কিন্তু তিনি খুবই রাগান্বিত ছিলেন সমাজের উপরে এবং কোনো তথ্য দিতে রাজি হননি, কারণ 5 বছর আগে সরকার তার বইটি ব্যান করে দিয়েছিল এবং ফলে তিনি সামাজিকভাবে বেশ হেয় প্রতিপন্ন হয়েছিলেন। তাই শেষ পর্যন্ত রাধাকে সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসতে হয়। এদিকে পুলিশ জানতে পারে খুন হওয়া সেই ফিল্ম স্টার রোহিতের সঙ্গে দিন নামের এক ব্যক্তির ঝগড়া হয়েছিল। তাই প্রথমে সন্দেহের তালিকায় তার নাম উঠে আসে। পরে জানা যায় দিন সেই একই অফিসে কাজ করত যেখানে রাধাও কর্মরত ছিল। কৃষ্ণা তার টিম নিয়ে দিনকে জিজ্ঞাসাবাদ করতে যান। রাধাও সেখানে উপস্থিত ছিলেন। দিন স্বীকার করেন যে রোহিতের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। তবে তিনি দাবি করেন তিনি শুধু একটি ব্যবসায়িক প্রস্তাব নিয়েই রোহিতের সঙ্গে ঝগড়া করেছিলেন। সেখান থেকে তর্ক বিতর্ক শুরু হয়েছিল, কিন্তু হত্যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কৃষ্ণার সন্দেহ পুরোপুরি কাটে না। তার মনে হয় দিন হয়তো কিছু লুকিয়ে যাচ্ছে। তবে রাধার ধারণা ছিল দিন নির্দোষ এবং তাকে অযথা সন্দেহ করা ঠিক হবে না। এরপর আবারও সংবাদ সম্মেলন হয়। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকে। মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না থাকলেও কৃষ্ণা জানান পুলিশ একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে। কেউ যদি মনে করে যে কোনো অচেনা ব্যক্তি তাকে অনুসরণ করছে তাহলে সেই অ্যাপের মাধ্যমে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই ওই অ্যাপের মাধ্যমে এক নারীর জরুরি কল আসে। তিনি জানান তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি স্থানে আটকে আছেন এবং এক অজ্ঞাত ব্যক্তি তার উপর হামলা করেছে। লোকটির বাঁ হাতে একটি ত্রিশূলের ট্যাটু আছে। কৃষ্ণা দ্রুত পুলিশ পাঠানোর ব্যবস্থা করে সেখানে, কিন্তু সাহায্য পৌঁছানোর আগেই খুনি তাদের উপরে হামলা চালায় এবং তাদেরকে খুন করে। কলটির অবস্থান অনুসরণ করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে তাদের দুজনকেই হত্যা করা হয়েছে। আগের ঘটনাগুলোর মতো এবারও তাদের মৃতদেহ দুটিকে একটি বিখ্যাত চিত্রকর্মের ভঙ্গিতে সাজিয়ে রাখা হয়েছিল। এদিকে ঘটনাস্থলের বাইরে সংবাদ মাধ্যমের ভিড় জমে যায়। শহরে একের পর এক হত্যাকাণ্ড ঘটায় সবাই উদ্বেগ প্রকাশ করতে থাকে। সাংবাদিকদের লাগাতার প্রশ্নে কৃষ্ণা প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ে এবং কোনো মন্তব্য না করে সেখান থেকে চলে যায়। পরে পথে রাধার সঙ্গে দেখা হলে তিনি জানতে চান সংবাদ মাধ্যমের সঙ্গে এত কঠোর আচরণ করার কারণ কি ছিল। তখন কৃষ্ণা জানান অতিরিক্ত মানসিক চাপে থাকার কারণেই তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন
এরপর রাধা জানান তিনি সেই লেখকের বাড়িতে গিয়েছিলেন যিনি সিরিয়াল কিলারকে নিয়ে একটি বই লিখেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। রাধার ধারণা ছিল লেখক হয়তো পুলিশের সঙ্গে কথা বলতে রাজি হবে, তাই পরদিন তিনি ও কৃষ্ণা একই সঙ্গে লেখকের বাড়িতে যান। পুলিশকে দেখে লেখক প্রথমে কিছুটা ইতস্তত হলেও পরবর্তীতে তাদেরকে ভেতরে বসতে দেন এবং তাদের সঙ্গে তার লেখা বইটি নিয়ে কথা বলেন। কৃষ্ণা জানান সাম্প্রতিক সিরিয়াল কিলার তার লেখা নিষিদ্ধ বইয়ের ঘটনাগুলো অনুসরণ করে খুন করছে বলে সন্দেহ হচ্ছে তার, তাই তিনি বইটি সম্পর্কে বিস্তারিত বলতে চান। লেখক জানান বইটি তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে লিখেছিলেন। বইটিতে অত্যন্ত ভয়াবহ ও অস্বাভাবিক ধরনের হত্যাকাণ্ডের বর্ণনা ছিল, সে কারণেই বইটি নিষিদ্ধ করা হয়। তবে তার বিশ্বাস দক্ষ কোনো পুলিশ কর্মকর্তা বা গোয়েন্দা যদি বইটি ভালোভাবে বিশ্লেষণ করতেন তাহলে হয়তো সেই সিরিয়াল কিলারকে অনেক আগেই ধরা সম্ভব হতো। তারপর কৃষ্ণা বইয়ের গল্পের মূল বিষয় জানতে চাইলে লেখক জানান সেখানে এক সিরিয়াল কিলারের বহু বছর ধরে একের পর এক মানুষ হত্যা করে আসার গল্প লেখা আছে। অসংখ্য মানুষ তার শিকার হয়েছিল, তবে একজন মাত্র প্রাণে বেঁচে গিয়েছিল। এই তথ্য শুনে কৃষ্ণা ও রাধা বিস্মিত হন। লেখক আরও জানান সেই ব্যক্তি ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। খুনি তাকেও হত্যা করার চেষ্টা করেছিল এবং মৃত ভেবে একটি বিখ্যাত চিত্রকর্মের ভঙ্গিতে তার দেহ সাজিয়ে রেখে চলে গিয়েছিল। কিন্তু ঘটনায় বড় মোড় আসে, কারণ ওই পরিচালক আসলে বেঁচে যায়। তবে হামলার কারণে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান এবং পরবর্তীতে পাগল হয়ে যান। দীর্ঘদিন তিনি প্যারালাইজড অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার এই অবস্থার কথা প্রায় কেউই জানত না। এই তথ্য পাবার পর কৃষ্ণা ও রাধা দ্রুত সেই হাসপাতালে যায় এবং পরিচালকের সঙ্গে দেখা করে। দেখা যায় তিনি এখনও মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ। রাধা তার পুরনো স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করেও কোনো ফল হয় না। পরিচালক বরঞ্চ আরও বেশি অসুস্থ হয়ে যান। তার ফলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য না পেয়েই তার কাছ থেকে চলে আসতে হয় রাধাকে। অন্যদিকে কৃষ্ণা আবারও তদন্তে মন দেন। শুটিং ইউনিটের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে চান ঘটনাস্থলে ট্যাটু করা কোনো ব্যক্তিকে কেউ দেখেছিল কিনা। একজন সাক্ষী জানান সত্যি এমন একজনকে দেখা গিয়েছিল যে সবাইকে খাবার পরিবেশন করছিল। তারপর সেখানে থাকা ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখতে পায় আসলেও একজন লোক ছিল যার বাঁ হাতে একটা ত্রিশূল ট্যাটু করা ছিল। সেই ব্যক্তির নাম ছিল জগদীশ। এই তথ্যের পর কৃষ্ণার সন্দেহ আরও জোরালো হয়। তিনি ভাবতে থাকেন জগদীশই হয়তো সেই সিরিয়াল কিলার। জগদীশকে সন্দেহ করার আরেকটি কারণ হলো তার অতীতে ক্রিমিনাল কাজের রেকর্ড ছিল। সে আগে জেলে ছিল এবং জেলে থাকাকালীন সময়ে প্রায় দেয়ালে বিভিন্ন ধরনের ড্রয়িং করত, যেগুলোর বেশিরভাগই ছিল সাইকোডেলিক টাইপের। তাছাড়াও ফরেন্সিক এক্সপার্টরা বলেছিল খুনি একজন বাহাতি, কারণ তার ছুরি দিয়ে হত্যা করার স্টাইলগুলো ছিল সম্পূর্ণ বাহাতিদের মতো। আর জগদীশের রেকর্ড ঘেটে দেখা যায় সেও বাহাতি। সম্প্রতি সে প্যারোলে মুক্তি পেয়েছে। সঙ্গে সঙ্গে জগদীশের সব তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয় এবং চারিদিকে তার সন্ধানে পোস্টার করা হয় এবং মিডিয়াতে তার ছবি প্রকাশ করা হয়। যে তাকে খুঁজে বের করতে পারবে তার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। ঠিক সে সময় রহস্যময় খুনির একটি ফোন আসে পুলিশ অফিসারের কাছে। সে একটি নির্দিষ্ট স্থানে যেতে বলে। পুলিশ পূর্ণ নিরাপত্তা নিয়ে সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে শুধুমাত্র একটি বাক্স পাওয়া যায়। বাক্স খুলে সবাই অবাক হয়ে যায়, কারণ ভেতরে ছিল কিছু অদ্ভুত জিনিস, যেগুলো আসলে এতদিন সে যাদেরকে হত্যা করেছিল তাদের ব্যবহৃত জিনিসগুলো। দূর থেকে দেখা যায় সেই জগদীশ দাঁড়িয়ে পুলিশের কর্মকাণ্ড দেখছিল। এদিকে সাংবাদিকতা কলেজের অধ্যাপিকা সিসিটিভি ফুটেজে দেখতে পান জগদীশ আগে কলেজের হোস্টেলে এসেছিল। তিনি বুঝতে পারেন শুরুতে বিনোদ যে ভিডিওটি ধারণ করেছিল তাতে জগদীশও ধরা পড়েছিল। এতে তার আশঙ্কা হয় যদি জগদীশ সত্যি সিরিয়াল কিলার হয় তাহলে মৃণালও বড় বিপদের মধ্যে রয়েছে। তাই তিনি দ্রুত পুলিশকে খবর দেন। এমন সময় আরেকটি অজ্ঞাত ফোন আসে, যেখানে জানানো হয় জগদীশ একটি হোটেলে লুকিয়ে আছে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছালেও সে আগেই পালিয়ে যায়। তবে হোটেলের কক্ষ থেকে রোহিতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এতে জগদীশের বিরুদ্ধে সন্দেহ আরও শক্তিশালী হয়ে ওঠে। এরপর পুলিশ জগদীশের কল রেকর্ড পরীক্ষা করে জানতে পারে সে সাংবাদিকতা কলেজের মৃণালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত, কিন্তু মৃণালকে খুঁজতে গিয়ে দেখা যায় সেও নিখোঁজ। এরই মধ্যে অধ্যাপিকার কাছে মৃণালের নামে একটি SMS আসে, যেখানে মৃণাল তাকে একটা জায়গার লোকেশন দিয়ে জানায় যে সে বিপদে আছে। রাতে অধ্যাপিকা সেখানে একাই ড্রাইভ করে যায় এবং মৃণালকে আতঙ্কিত অবস্থায় সেখানে দেখতে পায়। কিন্তু ঠিক তখনই সেখানে জগদীশ উপস্থিত হয়। তাকে দেখে ভয় পেয়ে অধ্যাপিকা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যান। অন্যদিকে কৃষ্ণা তখন জগদীশের অবস্থান অনুসরণ করার চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যে অধ্যাপিকা তার কাছে পৌঁছে জানান তিনি জগদীশকে নিজের চোখে দেখেছেন এবং মৃণালের সঙ্গে দেখা করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। তারপর তিনি ঘটনাস্থলে ঠিকানা জানিয়ে দেন। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে মৃণালের মরদেহ উদ্ধার করে।
মৃণাল এতিম হওয়ায় তাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন অধ্যাপিকা, তাই তার মৃত্যুতে তিনি ভেঙে পড়েন। পরদিন সিরিয়াল কিলার আবার কৃষ্ণাকে একটি মেসেজ পাঠায়, যেখানে জানানো হয় পরবর্তী হত্যাকাণ্ড একটি সিনেমা হলে ঘটবে। একই সঙ্গে পুলিশকে প্রকাশ্যে চ্যালেঞ্জও জানানো হয়। এই চ্যালেঞ্জের পর কৃষ্ণা খুনিকে যে কোনো মূল্যে ধরার সিদ্ধান্ত নেয়। তখন রাধা একটা পরিকল্পনা করে। শহরের সবগুলো সিনেমা হলে দৃশ্যমানভাবে পুলিশ মোতায়েন করা হবে, কিন্তু একটি হলে বাইরে থেকে নিরাপত্তা কম দেখানো হবে, আসলে যেখানে সাধারণ দর্শকের ছদ্মবেশে পুলিশ সদস্যরা অবস্থান নেবে। তার ধারণা ছিল নিরাপত্তা কম মনে হলে জগদীশ সেখানেই হামলা করবে। অবশেষে পরিকল্পনা অনুযায়ী দিনটি আসে। নতুন একটি সিনেমা মুক্তি পাওয়ায় বিভিন্ন প্রেক্ষাগৃহ দর্শকে ভরে যায়, আর পুলিশও সাধারণ মানুষের ভিড়ে মিশে থেকে খুনির জন্য অপেক্ষা করতে থাকে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি সিনেমা হলে পুলিশ মোতায়েন করা হয়। সবকিছু শুরুতে স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু পুলিশ কমিশনার ওয়াশরুমে যাবার পর সিরিয়াল কিলার পেছন থেকে তার উপরই হামলা চালায় এবং তাকে হত্যা করে। অর্থাৎ সবাই যখন সাধারণ দর্শকদের নিরাপত্তা দিচ্ছিল, তখন এই সিরিয়াল কিলার বেছে নিল স্বয়ং পুলিশ কমিশনারকেই। আগের সব হত্যার মতো এবারও মৃতদেহকে একটি বিখ্যাত চিত্রকর্মের ভঙ্গিতে সাজিয়ে রেখে যায় সে। খবরটি কৃষ্ণার কাছে পৌঁছাতেই তিনি ভীষণ হতাশ হয়ে পড়েন। এত নিরাপত্তার মধ্যেও খুনি আবারও সফল হয়ে গেল। অন্যদিকে সংবাদ মাধ্যম পুলিশের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা শুরু করে। এতে পুলিশের আইজি ভীষণ ক্ষেপে যায়। তিনি খুনিকে দেখা মাত্র গুলি করার অর্ডার দিয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে খুনিকে জীবিত নয়, মৃত অবস্থাতে ধরলেও আমাদের চলবে, কিন্তু যেভাবেই হোক তাকে থামাতে হবে। এদিকে সেই লেখক টেলিভিশনে হামলার খবর দেখে নিজেই রাধার কাছে চলে আসে। পুলিশ কমিশনার খুন হবার পর তিনি চিন্তা করেন অতীতের অভিমান ঝেড়ে ফেলে তিনি তদন্তে সহযোগিতা করবেন। তিনি নিজের নিষিদ্ধ বইটি রাধার হাতে তুলে দেন এবং জানান পুরো বইটি মনোযোগ দিয়ে পড়লে তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। পাশাপাশি তিনি সতর্কও করে দেন যে এই মামলায় কাউকে সন্দেহের বাইরে রাখা যাবে না, এমনকি তাকেও নয়, কারণ এই সমস্ত সাইকো কিলাররা সাধারণত আমাদের আশেপাশেই ভদ্র বেশে লুকিয়ে থাকে। অন্যদিকে কৃষ্ণা সিনেমা হলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায় এখানেও জগদীশ টিকিট কেটে হলে প্রবেশ করেছিল। প্রথমে মনে হয় সে সবার চোখের সামনেই ঢুকেছিল, অথচ কেউ বুঝতে পারেনি। কিন্তু আরও ভালোভাবে ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সে আসলে পেছনের দিক দিয়ে প্রবেশ করেছিল এবং একটি অটোরিকশায় সেখানে এসেছিল। সিসিটিভিতে অটোরিকশার নম্বরও ধরা পড়ে। পরবর্তীতে সেই নাম্বারের সূত্র খুঁজে অটোরিকশার চালককে বের করা হয়। তিনি জানান জগদীশকে একটি নির্দিষ্ট স্থানে নামিয়ে দিয়েছিলেন তিনি। কৃষ্ণা পুরো এলাকাটি তল্লাশি করার নির্দেশ দেয়। এদিকে রাধা লেখকের বই পড়তে পড়তে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে। বইয়ে সেই চলচ্চিত্র পরিচালকের যৌবনকালের একটি ছবিতে তার গলায় একটা বিশেষ চেইন দেখা যায়। তখন তার মনে পড়ে রোহিতের হত্যাকাণ্ড স্থল থেকে ঠিক একই রকম একটি চেইন পাওয়া গিয়েছিল। তার মনে প্রশ্ন ওঠে, যদি চেইনটি পরিচালকের হয় তাহলে সেটি খুনির কাছে কিভাবে এলো। এই সন্দেহ নিয়ে রাধা আবার হাসপাতালে গিয়ে সেই পঙ্গু পরিচালকের সঙ্গে দেখা করে। চেইনের কথা তুলতেই তিনি প্রবল আবেগপ্রবণ হয়ে পড়েন। এতদিন প্রায় নির্বাক থাকলেও হঠাৎ করে তিনি কথা বলতে শুরু করেন। আসলে এই চেইনটা দেখে তার অতীতের অনেক কিছু হঠাৎ করে মনে পড়ে যায়। তিনি জানান বহু বছর আগে অভিনেত্রী নির্মলার ছেলে জিতুর জন্মদিনের অনুষ্ঠানে তিনি অতিথি হিসাবে গিয়েছিলেন। তখন আনন্দের সঙ্গে নিজের গলার সেই চেইনটি জিতুকে উপহার দিয়েছিলেন তিনি। তখন জিতুর বয়স ছিল মাত্র 15 বছর। পরিচালক আরও জানান নির্মলা নিজের ছেলের মানসিক অবস্থা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকতেন এবং তার চিকিৎসা করানোর কথাও বলতেন। জিতু মানসিকভাবে অসুস্থ হলেও সে খুব ভালো ছবি আঁকতে পারত। তিনি আরও প্রকাশ করেন জিতু একসময় তার উপরও হামলা চালিয়েছিল, কিন্তু তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এই কথা শুনে কৃষ্ণা ও রাধা বুঝতে পারে আসল সিরিয়াল কিলার জগদীশ নয়, প্রকৃত খুনি হলো সেই জিতু। তারা খোঁজ নিয়ে জানতে পারে জিতুর চিকিৎসার দায়িত্বে ছিল লক্ষ্মী নামের একজন মনোরোগ বিশেষজ্ঞ। তারপর রাধা সেই চিকিৎসকের সাথে কথা বলতে যান। মনোরোগ বিশেষজ্ঞ জানান জিতুর মানসিক অবস্থার উন্নতির চেষ্টা করা হলেও মাঝপথে সে চিকিৎসা ছেড়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন জিতু এমন এক মানসিক সমস্যায় ভুগছিল যার কারণে সে সবসময় সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চাইত। সে তার মা বাবা থেকে শুরু করে আশেপাশের সবাই যেন শুধু তাকেই গুরুত্ব দেয়, এটাই ছিল তার চাহিদা। মনোযোগ আকর্ষণের জন্য সে যে কোনো সীমা অতিক্রম করতে পারত। আরেকটি ব্যাপার ছিল তার মধ্যে বাইপোলার সিনড্রোম ছিল, মানে বেশিরভাগ সময় স্বাভাবিক থাকলেও হঠাৎ সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলত এবং সবকিছু ভাঙচুর করা শুরু করত। এই তথ্য জানার পর রাধা দ্রুত কৃষ্ণাকে সেটা জানাতে রওনা দেয়। এদিকে কৃষ্ণা আরেকটি হত্যাকাণ্ডের খবর পেয়ে সেই ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি বাক্স পাওয়া যায়। বাক্স খুলতেই দেখা যায় ভেতরে একটি কাটা মাথা রাখা আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেটি ছিল জগদীশের মাথা। এতদিন যাকে সবাই সিরিয়াল কিলার মনে করছিল, সেই জগদীশও আসল খুনির শিকার হয়েছে। তখন কৃষ্ণার কাছ থেকে আমরা জানতে পারি সেদিন সকালে সে জগদীশকে প্রায় ধরেই ফেলেছিল।
তখন জগদীশ বারবার দাবি করছিল যে হত্যাকাণ্ডগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জিজ্ঞাসাবাদে জগদীশ জানায় রোহিত একসময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু অভিনেতা হিসাবে বিখ্যাত হবার পর থেকে রোহিত তাকে অবহেলা করতে শুরু করে। সেখান থেকে সে রোহিতকে হত্যা করার পরিকল্পনা শুরু করে, কিন্তু ঘটনাস্থলে পৌঁছে দেখে তার আগেই অন্য কেউ রোহিতকে হত্যা করে ফেলেছে। তাই রোহিতের মোবাইলটা তার কাছে ছিল। সে আরও জানায় মৃণাল ছিল আসলে তার ভাতিজি, কিন্তু মৃণালের ক্লাসমেট ছেলেটি তাদের ভিডিও করে সেটি দিয়ে মৃণালকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। তাই সে তার বাসায় গিয়েছিল থ্রেট দিতে। এ কারণে ছেলেটির গার্লফ্রেন্ড বাহাতে ট্যাটুওয়ালা লোকের কথা বলেছিল পুলিশকে, কিন্তু মূলত সে ছেলেটিকে থ্রেট দিয়ে চলে যায় এবং এরপর হত্যাকারী সেখানে এসে তাদের দুজনকে হত্যা করে। হত্যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তারপর পুলিশ তার ছবি চারিদিকে খুনি হিসাবে প্রকাশ করলে সে গা ঢাকা দিয়েছিল, আর তার ভাতিজি মৃণালের সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছিল, কিন্তু সেই সময় অধ্যাপিকা সেখানে পৌঁছে যাওয়ায় সে ধরা পড়ার ভয়ে পালিয়ে যায়। এরপরই প্রকৃত সিরিয়াল কিলার এসে মৃণালকে হত্যা করে। এ সমস্ত কথা বলতে বলতেই জগদীশ হঠাৎ করে পুলিশকে বিভ্রান্ত করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখন সেই জগদীশকেই আমরা দেখতে পাই নিহত অবস্থায় এবং তার মাথাও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ঠিক তখনই রাধা সেখানে এসে কৃষ্ণাকে জানায় তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে প্রকৃত সিরিয়াল কিলার হলো সেই অভিনেত্রী নির্মলার ছেলে জিতু। তার কাছে জিতুর 15 বছর আগের একটি ছবি আছে, যদিও বর্তমানে তার চেহারা কেমন হয়েছে তা কেউই জানে না। পাশাপাশি তিনি জিতুর মানসিক অসুস্থতা এবং চিকিৎসার সব তথ্যও কৃষ্ণাকে জানান। পরদিন পুলিশ সংবাদ মাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে জিতুই এই ধারাবাহিক হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন। তবে কয়েকদিন পর কৃষ্ণার মনে নতুন সন্দেহ জাগে। তিনি লক্ষ্য করেন প্রতিটি হত্যাকাণ্ডের সময় তার সহকারী পুলিশ কর্মকর্তা অর্জুন রহস্যজনকভাবে ঘটনাস্থলে থাকতেন না। আবার খুনি এর আগে বার্তায় জানিয়েছিল যে সে তাদের সবার মাঝেই রয়েছে। এসব মিলিয়ে কৃষ্ণার সন্দেহ হয় অর্জুনই হয়তো আসলে জিতু। কিন্তু ঠিক সেই সময় অর্জুন একটি পেনড্রাইভ নিয়ে আসে, যেটি কমিশনারের হত্যাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সে জানায় রাধার অফিসেও একই ধরনের আরেকটি পেনড্রাইভ রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা জরুরি। কৃষ্ণা সঙ্গে সঙ্গে রাধাকে ফোন করে। রাধা বিস্মিত হয়ে জানায় সে সেই পেনড্রাইভটি নিজের বসের কাছে পাঠানোর জন্য অফিসের কর্মী রবি নামের একজনের হাতে দিয়েছিলেন। এই নতুন তথ্য কৃষ্ণাকে আরও চিন্তায় ফেলে দেয়। তখন তার মনে প্রশ্ন জাগে যে রাধার বসও কি এই রহস্যের সঙ্গে কোনোভাবে জড়িত। সন্দেহ দূর করতে রাধা তার নিজের বসের সঙ্গে যোগাযোগ করে। তখন রাধাকে তার বস বলে তাদের কর্মচারী রবির তাকে পেনড্রাইভ দেওয়ার কথা থাকলেও সে কখনোই তাকে পেনড্রাইভটি দেয়নি। এতে রাধার মনে সন্দেহ হতে শুরু করে হয়তো এই রবি হয়তো আসল জিতু। এরপর রাধা সারা রাত ধরে রবির অতীত, বর্তমান এবং ব্যক্তিগত তথ্য খুঁজে বের করতে থাকে। তদন্ত করতে গিয়ে সে একটি পুরনো ছবিও খুঁজে পায়। পরে জিতুর 15 বছর আগের ছবির সঙ্গে রবির বর্তমান ছবি মিলিয়ে দেখতেই নিশ্চিত হয়ে যায় যে দুজন আসলে একই ব্যক্তি। আরও জানা যায় প্রতিটি হত্যাকাণ্ডের দিনই রবি ছুটিতে ছিল। এই গুরুত্বপূর্ণ তথ্য কৃষ্ণাকে জানাতে রাধা ফোন করতে যান, কিন্তু ঠিক সেই সময় রবি, যে আসলে জিতু ছিল, পেছন থেকে হামলা চালিয়ে তাকে অপহরণ করে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে যায়। সেখানে নিজের পরিচয় প্রকাশ করে রবি স্বীকার করে যে সব হত্যাকাণ্ড সেই করেছিল। তার উদ্দেশ্য ছিল একটাই, পৃথিবীর সব মানুষের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে নিয়ে আসা। ছোটবেলা থেকেই সে এমন এক মানসিক সমস্যায় ভুগছিল যার কারণে সবার মনোযোগ পাওয়ার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত ছিল। এদিকে রাধার জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ে, কারণ তাকে বাঁচিয়ে রাখলে সব সত্য প্রকাশ হয়ে যেত। তাই হত্যাকারী জিতু ভাবছিল যে রাধাকে বিখ্যাত কোনো একটা মমি পেইন্টের মতো করে তাকে মেরে ফেলবে। কিন্তু ঠিক সেই সময় কৃষ্ণা ঘটনাস্থলে পৌঁছে যায়। আসলে অপহৃত হবার পর রাধা নিজের স্মার্ট ওয়াচের মাধ্যমে গোপনে নিজের অবস্থানের তথ্য পাঠিয়ে দিয়েছিল কৃষ্ণাকে। সেই সংকেত অনুসরণ করেই তারা কারখানাটিতে পৌঁছে যায়। কৃষ্ণা সেখানে পৌঁছেই কোনো সুযোগ না দিয়ে রবিকে গুলি করে হত্যা করে। ফলে রাধার প্রাণ রক্ষা পায় এবং মামলার সবচেয়ে বড় সন্দেহভাজনও নিহত হয়। কিন্তু ঘটনাটি সেখানেই শেষ হয় না। পরদিন রাধা মনোরোগ বিশেষজ্ঞ লক্ষ্মীর সঙ্গে দেখা করতে যান, কারণ তদন্তে সে এমন কিছু পেয়েছিল যা থেকে বোঝা যায় লক্ষ্মী আগে জিতু সম্পর্কে যা বলেছিল তা পুরোপুরি সঠিক ছিল না। লক্ষ্মী দাবি করেছিল চিকিৎসা ছেড়ে যাবার পর জিতুর সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, অথচ রবির বাড়ি থেকে এমন প্রমাণ মেলে যাতে দেখা যায় লক্ষ্মীর ব্যবহৃত চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্রের বিলও সেখানে ছিল, অর্থাৎ তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এই তথ্যের মুখোমুখি হবার পর লক্ষ্মী বুঝে যান যে সত্য গোপন রাখা আর সম্ভব নয়। এরপরেই গল্পে আসে সবচেয়ে বড় মোড়। জানা যায় শুধু জিতুই নয়, লক্ষ্মী নিজেও একই মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনিও সবার মনোযোগের কেন্দ্র হতে চাইতেন এবং সেই লক্ষ্য পূরণে যে কোনো পর্যায়ে যেতে রাজি ছিলেন।
তবে বয়সের কারণে তিনি ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড চালাতে পারতেন না। তাই তিনি জিতুকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করে জিতুকে নিজের হাতিয়ার হিসাবে ব্যবহার করছিলেন। অর্থাৎ পুরো হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারী ছিল এই লক্ষ্মী, আর জিতু ছিল তার ব্যবহৃত অস্ত্র মাত্র। 5 বছর আগে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, যেগুলো দিয়ে লেখক মোটিভ ফর মার্ডার বইটি রচনা করেছিলেন, সেই হত্যাকাণ্ডগুলো আসলে ঘটিয়েছিল এই লক্ষ্মী নিজেই। এদিকে সব সত্য প্রকাশ হবার পর লক্ষ্মী রাধাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই পুলিশও সেখানে পৌঁছে যায়। চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বুঝতে পেরে লক্ষ্মী আর পালানোর পথ খুঁজে পায় না। শেষ পর্যন্ত গ্রেফতার হবার বদলে নিজেই নিজেকে গুলি করে শেষ করে ফেলে সে। এর মাধ্যমে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের অবসান ঘটে। তবে গল্পের এখানেই কিন্তু শেষ হয় না। মৃত্যুর আগে লক্ষ্মী ইঙ্গিত দিয়ে যায় যে এটা শেষ নয়, বরং সবকিছুর শুরু মাত্র। এই কথাটি রাধার মনে দাগ কেটে যায়। পরে তিনি কৃষ্ণার সঙ্গে আলোচনা করে বুঝতে পারে লক্ষ্মী যেভাবে জিতুকে ব্যবহার করেছিল, তেমনিভাবে হয়তো আরও অনেক মানসিকভাবে অসুস্থ মানুষকেও তিনি প্রভাবিত করছিলেন। ফলে এই দুজনকে থামানো গেলেও একই ধরনের আরও অপরাধী কোথাও না কোথাও সক্রিয় থাকতে পারে। অর্থাৎ লক্ষ্মী সবসময় চাইতো বিখ্যাত ব্যক্তিদের হত্যা করে তারপর বিখ্যাত পেইন্টিংয়ের আদলে তাদেরকে সাজিয়ে রাখতে। তার কাছে যে সকল রোগী আসতো তাদেরকেও সে ট্রিটমেন্ট করার নামে মাথার মধ্যে ঢুকিয়ে দিত এই থিওরি। তাই তার কাছে আসা রোগীরাও হয়ে পড়তো তারই মতো সাইকো, যারা যে কোনো সময় আবারও ওই প্যাটার্ন পুনরায় ব্যবহার করে মানুষকে হত্যা করতে পারে। এই ইঙ্গিত দিয়েই সিনেমার সমাপ্তি ঘটে। গল্পের মূল 2 অপরাধীর পরিচয় প্রকাশ পেলেও ভবিষ্যতে ওই লক্ষ্মীরই কোনো রোগী যে আবারও একই প্যাটার্ন ব্যবহার করে সিরিয়াল কিলিং শুরু করতে পারে, এমন একটি ইঙ্গিত দিয়েই সিনেমাটি শেষ করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এরই মাধ্যমে আমরা শেষ করছি আমাদের মোটিভ ফর মার্ডার সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিও। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো মানুষের মন আসলেও অনেক বিচিত্র। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা অনেক বড় বড় কাজ করে, কিন্তু নিজের চেহারাটাকে মানুষের গোপনেই রাখতে পছন্দ করে। আবার অনেকে আছে যারা সবসময় চারপাশের সমস্ত আকর্ষণ নিজের দিকে টেনে আনতে চায়, সবসময় চায় নিজের উপর স্পটলাইট থেকে যাক। এই সিনেমাতেও আমরা মানসিক ভারসাম্যহীন কিছু সাইকোর দেখা পেলাম, যারা কিনা চারপাশের মনোযোগ নিজের উপর নিয়ে আসার জন্য নিজেকে নামিয়ে নিত একজন খুনির কাতারে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো আমাদের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যান আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটির পথ চলার সঙ্গে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।